যে 1 ইকুয়াল টু আছে কত 1 তো এটা আমরা লিখতে পারি p প্লাস t ইকুয়াল টু এটা পুরোটাই লিখি না, এটা যদি লিখি আমি কোনটা 1 ইনটু 1 মাইনাস দেখো তুমি প্রবলেম নাই তো। হ্যাঁ তাহলে তুমি পাচ্ছ কত 1 হয়েছে। তাহলে আমরা এখানে কি এটাকে আমরা কি লিখতে পারি p q লিখতে পারি। তাহলে এটা আমরা কি which is the record partial differential equation শেষ এটাই শেষ। এটা ফর্ম তৈরি করা partial differential equation ফর্ম তৈরি করা কি বুঝতে পারছো তো? আচ্ছা দেখো নেক্সট দেখা এটা নেক্সট এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পার্শিয়াল করবে। দেখো তো পার্শিয়াল পাচ্ছ কত 3a s স্কয়ার 3a s স্কয়ার পাওয়ারটা সামনে আসছে প্লাস হয়ে গেছে এটা কনস্ট্যান্ট। হ্যাঁ এটাকে পার্শিয়াল করো এটা আসবে কত 3b y স্কয়ার। এটাকে যদি তুমি এক নাম্বার ইকুয়েশন দাও নাম্বার 2 হয়েছে। এখন তোমাকে দেখো এখান থেকে কিন্তু তুমি কখনোই আরবিট্রারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করতে পারবে না। পারবা আরবিট্রারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করতে পারবা? ভাগ করলেও হবে না, যদি আমি ডিভাইডিং করি তাও কিন্তু হবে না। একে যদি আমরা কিছুতে গুণ করি তাও কিন্তু পারবো না। ঠিক আছে, মানে যেভাবে হোক আমাদের এলিমিনেট হবে না। কিন্তু একটা জিনিস হবে, একটু খেয়াল করো। আমার যে গিভেন ইকুয়েশনটা আছে ইকুয়েশন দেখো x এর পাওয়ার কত আছে 3। এখানে দেখো x এর পাওয়ার কত কম আছে একটা কম আছে। যদি আমরা দেখো এর সাথে এটা যদি এটাকে যদি x দ্বারা গুণ করি এই টার্মের সাথে মিলে যাবে। বুঝতে পারছো? কারণ এখানেও 3 আছে এটাও 3 আছে। আবার দেখো এখানে কি আছে y কিউব। এখানে যদি আমরা y দ্বারা গুণ করি পক্ষে তাহলে এইটার সাথে কম্পেয়ার হবে। তাহলে এইটা থেকে যদি এটা থেকে আমরা যদি 3 কমন নেই টোটাল টার্মটা কিন্তু z এর সাথে আসছে। ভেরিয়েবল ফাংশন আমরা চলে আসবে। বুঝতে পারছো? তুমি ভেরিয়েবল নিয়ে আসতে পারো। তাহলে আমরা দেখো এক নম্বর ইকুয়েশনটা যদি আমরা x দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি কি এখানে কিউব। এটা যদি আমরা y দ্বারা গুণ করি এটা পাচ্ছি কত কিউব। এখন তুমি দেখো এটা যোগ করে মানে তোমাকে খেয়াল করতে হবে, টার্গেট রাখতে হবে, আমাকে কনস্ট্যান্ট টার্ম যেগুলো থাকবে সেগুলো যে কোনো ভাবে হোক আমাকে এলিমিনেট করতে হবে। তো বাদ দিতে হবে অপনয়ন। ঠিক আছে, বাদ দিয়ে করতে আমরা পাচ্ছি কি দেখো 1 আর 2 যদি যোগ করি কি পাচ্ছি del y ইকুয়াল টু দেখো এটা হচ্ছে 3 কমন আছে না 3 কমন a x কিউব b y কিউব। তাহলে এতটুকু সব কি লিখতে পারি এতটুকু তো z লিখতে পারি। তাহলে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি 3 z আর এটা লিখতে পারি x p প্লাস y কিউব ইকুয়াল কত 3z। এটাই আমাদের কি আছে আরবিট্রারি কনস্ট্যান্ট এখানে নাই। বুঝতে পারছো? এইভাবে তোমাকে ফর্মুলা তৈরি করতে হবে। তাহলে একটু পেজগুলো লিখে নাও, আমি দাগে দিই। এগুলো সব দেওয়া আছে। পেজ লেখা হলো 4 এর এটা কত না নাম্বার কত পেজ নাম্বার লেখো পেজ 4 হ্যাঁ एग्जांपल হচ্ছে 3 एग्जांपल 3 দেখছো? আচ্ছা তারপর পেজ 4 एग्जांपल 4 হ্যাঁ एग्जांपल 4 তারপর হলো পেজ 10 एग्जांपल 5 আর করতে হবে ঠিক আছে। আচ্ছা তাহলে এই চিত্রটা বুঝতে পারছো? আরেকটা সিস্টেম আছে দেখো আরেকটা ক্লাসে তোমাদেরকে ফুরিয়ার সিরিজটা আছে না ফুরিয়ার সিরিজ বুঝে দিয়ে ওগুলো ক্যালকুলেশন করতে একটু বলে দেবো। পারবে না করতে? কিছু করার নাই তো। এই তো বলে একটা ক্লাস কিন্তু করতে পারবো সকালে।
ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল কিউ স্মল কিউ ক্যাপিটাল আর। স্মল পি ইকুয়াল টু del z by del x, স্মল কিউ হচ্ছে del z by del y, আছে? আচ্ছা, এটা সলিউশন করতে গেলে তোমরা অক্সিলারি ইকুয়েশন লিখে নাও। অক্সিলারি ইকুয়েশন ক্যাপিটাল পি dx by capital P equal dy by capital Q dz by capital R। এই হচ্ছে তোমার অক্সিলারি ইকুয়েশন। এই সলিউশন করতে গেলে এটা কি ডি না ডেল? এটা লিখছেন জি 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 সব ডেল লিখি। এটা হলো ডেল, এগুলো হলো ডি, এগুলো ডি। আসো আসো আসো, আমি বলতে পারছি না, কিন্তু বলেছি। বড় হয়েছে। আচ্ছা ঠিক আছে, স্যার স্যার কি হয়েছে? আচ্ছা, এখন তোমাকে দেখো এভাবে ইকুয়েশন ফর্মটা তোমার দেওয়া থাকবে। অক্সিলারি ল্যাগ্রেঞ্জ, নিচে হ্যাঁ ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনটা এইভাবে দেওয়া থাকবে, এভাবে মানে এই স্টাইলে থাকবে ক্যাপিটাল পি স্মল পি। ঠিক আছে, স্মল পি তো তুমি বুঝতে পারছো পার্শিয়াল ফর্ম, আর ক্যাপিটাল পি থাকবে ভেরিয়েবল টার্মগুলো লেখায় থাকবে। ঠিক আছে, ক্যাপিটাল কিউ স্মল কিউ ক্যাপিটাল আর, মানে এখানে কি থাকবে জেড থাকবে। এইটা ক্যালকুলেশন করতে গেলে তোমার এই অক্সিলারি ইকুয়েশনটা লাগবে। dx বাই কত p ক্যাপিটাল p, dy বাই ক্যাপিটাল q, dz বাই ক্যাপিটাল r। এইখান থেকে এই যে তিনটা থেকে তোমাকে x y ভ্যালু y z এর ভ্যালু মানে জোড়া জোড়া আসবে, জোড়া জোড়া ইকুয়েশন তৈরি করবা p আর q। ঠিক আছে, এখন এই সলিউশনগুলো তোমার কি আসবে? সলিউশন। এই নাও সলিউশন। সলিউশনটা আসবে তোমার ফাইনাল সলিউশনটা হলো এটা ফাইন u v equal 0। u is a function of x y, একটা কনস্ট্যান্ট, v is a function of x y বা y z যাই থাকুক equal to c1। বুঝতে পারছো জিনিসটা? মানে এখানে আমাদের ভেরিয়েবলগুলো টার্ম থাকবে। এখানে কি ভেরিয়েবলগুলো, এই যে ভেরিয়েবল থাকবে p আর q, এগুলো কি কি ভেরিয়েবল টার্মগুলো, এই টার্মগুলো থাকবে। আমাদের সলিউশন আসবে দুইটা। ঠিক আছে, দুইটা সলিউশন আসবে, একটা হবে u হবে x y এর মাধ্যমে রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট আসবে, আর একটা আসবে v আর y z বা z x যাই আসবে, মানে ভেরিয়েবল টার্ম থাকবে c1, রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট আসবে। এই দুইটা মিলে তখন আমাদের কি আসবে? একটা সলিউশন আমরা চলে যাব। এটাই আমাদের ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনের সলিউশন। এটা বুঝতে পারছো? তাহলে আমাদের u বের করতে হবে, v বের করতে হবে, আর এগুলো আমরা বের করব কোথায় থেকে? এইখান থেকে, এই অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম দিই। এখানে দেখো এই ইকুয়েশনটা তুমি জাস্ট এই ইকুয়েশনটা কম্পেয়ার করবে। বুঝতে পারছো? তাহলে স্মল পি তোমার দেওয়া আছে, দেওয়া আছে ক্যাপিটাল পি কোনটা কোন ভেরিয়েবল টার্মটা, ভেরিয়েবল টার্মটা হচ্ছে ক্যাপিটাল পি। স্মল কিউ তুমি জানো, ক্যাপিটাল কিউ হচ্ছে ভেরিয়েবল টার্মটা। ফর্মটা কিন্তু অলওয়েজ প্লাস, খেয়াল করো অলওয়েজ প্লাস। এখানে যদি নেগেটিভ থাকে সেই নেগেটিভটাকে প্লাস করে কিউর সাথে নিয়ে আসবে। বুঝতে পারছো? মনে করো এখানে মাইনাস জেড এক্স আছে,
তখন এখানে প্লাস করে ব্র্যাকেটে দিয়ে কিউ নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো কি ক্যাপিটাল আর কি বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই প্রবলেমটা তোমাকে ল্যাকটাস ফর্মে তোমাকে তোলো সলিউশন করতে বললো। তাহলে যখন তুমি সলিউশন করবা তাহলে তোমার এখানে জিনিসটা কি কোনটা সে তোমাকে অক্সিলারি ইকুয়েশনের মধ্যে নিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অক্সিলারি ইকুয়েশনে কি পাচ্ছি খেয়াল করো। dx dx হচ্ছে স্মল p এর যে কোএফিসিয়েন্টটা সেটা কি ক্যাপিটাল p, ক্যাপিটাল p। তাহলে ক্যাপিটাল p পাচ্ছি কত এখানে y z ইকুয়াল dy স্মল q এর যে কোএফিসিয়েন্টটা সেটা কি ক্যাপিটাল q, তাহলে কি z x। আর রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা হলো ক্যাপিটাল k r x y। এখন দেখো তুমি তিনটা নিয়ে কি পাই গেলা অক্সিলারি ইকুয়েশন পাইলা। এখন এটাকে তোমার ক্যালকুলেশনের জন্য তুমি জোড়া জোড়া টার্ম নেবা। খেয়াল করো, ফার্স্টে যদি তোমার ক্যালকুলেশন সুবিধার জন্য কোন কোন টার্ম দিলে ক্যালকুলেশন সুবিধা হবে। এই দেখো এখানে ভেরিয়েবল কে x, এটা ভেরিয়েবল y, এটা হলো z। আমাকে মনে রাখতে হবে ওই ভেরিয়েবল টার্মগুলো রাখতে হবে ক্যালকুলেশনের সুবিধার জন্য। বুঝতে পারছো? এখন তুমি দেখো এই এই জোড়া জোড়া যদি নাও হয় এটার সাথে এটা নিবা বা এটার সাথে এটা নিবা বা এইটার সাথে এটা নিবা, মানে দুই জোড়া আসবে, দুইটা জোড়া আসবে। ফার্স্টে যদি এটা নাও একটা জোড়া পেয়ে গেলাম ইউ পেয়ে যাবো, উইথ সলিউশন ইউ পাবা। বুঝতে পারছো? এটাকে নিলে ভি পাবা, অথবা dx dz দিলে ভি পাবা। মানে তোর ক্যালকুলেশন যেভাবে করলে তোর সুবিধা হবে সেইভাবে তোর ক্যালকুলেশনগুলো করে নিয়ে আসতে হবে। এই টার্ম থেকে যে কোনো একটা হ্যাঁ, ওই ইউ আর ভিতরে বের করতে হবে। তাহলে আমরা দেখো আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য দেখো খেয়াল করো, এখানে দেখো x আছে, এখানে কত আছে y আছে, এখানে দেখো এই z কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, হবে না? আমরা দুটো টার্ম নিলে একটা সলিউশন পেয়ে যাব। তাহলে আমরা এই দুটো নিই, নাও dx by yz dy by zx। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি দেখো z ক্যান্সেল, z ক্যান্সেল। তাহলে আমরা যদি আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন করে পাচ্ছি কত x dx y dy। ঠিক আছে? এখন আমরা সাইড চেঞ্জ করি, ইকুয়াল। এখন আমাদের এই d মানে কি? এই d মানে কি? d হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকে ক্যান্সেল করতে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, করতে হবে। আর সেপারেশন অফ ভেরিয়েবল করেছিলাম কি তোমাদের? ধরছিলাম মনে হয় একটু, না? সেপারেশন অফ ভেরিয়েবল একটু ধরছিলাম, ওই যে ভেরিয়েবল মানে আলাদা আলাদা করা, x এর ফাংশন x এর জায়গায় আসবে, y ফাংশন y জায়গায় আসবে, করাইতে হবে। ঠিক আছে? সেইটা আমরা কিন্তু আসতেছি, খেয়াল করছো? তাহলে এখন এটাকে ক্যান্সেল করার জন্য উপর থেকে কি দেব? ইন্টিগ্রেশনে সাইন দেব। তাহলে আমাদের এখানে কি আছে? ভেরিয়েবল আছে, তাই ইন্টিগ্রেশন কি হবে? x স্কয়ার বাই 2, মনে আছে তো? হ্যাঁ, মাইনাস y স্কয়ার বাই 2 ইকুয়াল এদিকে রাইট হ্যান্ড সাইড কি আসবে? এটা কনস্ট্যান্ট আসবে। তাহলে এটা আমরা কি পাই গেলাম? u। এটা আমরা পাই গেলাম u, ওই যে ফার্স্ট ফাংশন, তাই করছো? হ্যাঁ, u পেয়ে গেছে, এটা পেয়ে গেলাম। ক্লিয়ার? কিন্তু এটা তো আপনি ক্যালকুলেশন করতে পারবা। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কত? 2c। দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। লসাগু করে, হ্যাঁ, লসাগু করে সাইড চেঞ্জ করে দিলে রিজাল্ট পাচ্ছি কত এখানে? x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল কত? 2c। মানে টোটালি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের পরিবর্তে কনস্ট্যান্ট ধরে নেওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমার দরকার কি? ভি দরকার, ইউ পাইছি, ভি দরকার। এখন আমরা ভি পেতে এই যে অক্সিলারি ইকুয়েশন এখান থেকে আমাদের বের করতে হবে। এখন দেখো কোন কোন টার্ম নিতে আমার সুবিধা। এখন দেখো এই টার্ম যদি নাও, এটা যদি নাও, তাহলে আমাদের ভেরিয়েবল এখানে y ভেরিয়েবল কে z, তাহলে x ক্যান্সেল হবে। তুমি যদি ক্যালকুলেশন করতে পারতেছো, মানে যে টার্ম নিলে তোমার ইজি হবে সেই টার্ম নিতে নিবা। বুঝছো? এই টার্মটা যদি কম কঠিন হয়ে যেত, এই টার্ম ক্যালকুলেশন করতে। বুঝছো? যে টার্ম নিতে তোমার ইজি হবে। তাহলে এখান থেকে দেখো কি আসতেছে, এই দুটো টার্ম নিয়ে আমরা কি পাচ্ছি? dy by zx dz by xy। ওই পক্ষ থেকে কি x ক্যান্সেল, ক্রস করি y dy z dz। তাহলে আমরা কিন্তু পাচ্ছি কত? দেখো সাইড চেঞ্জ করে y স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়াল টু কত? 2c প্রাইম।
বা C2 C1 হয়েছে আগের মতো সেম ওই ক্যালকুলেশন তাহলে এটা আমার কি ইউ এটা কি আমার ভি এটা ইউ এটা ভি তাহলে আমাদের সলিউশন কি হবে হ্যান্ড দ্য রিকোয়ার্ড সলিউশন কি 5 থাকবে ইউ কোনটুকু লেফট হ্যান্ড সাইড দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার কমা y স্কয়ার না y স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়াল কত এটা তোমার অ্যানসার এই যে পার্শিয়াল ফর্ম এভাবে তোমাকে করতে হবে একটা ম্যাথ করি একটা করি তারপরে দাগে দেই সিলেবাস কতটুকু শর্ট করা যাবে বলো তো টপিকস না ধরে পড়লে আমি কেমনে কি করবো বলো তো না এখন ভিতর থেকে কমে দেওয়া যায় তাই না কিন্তু টপিকস তো দেখে দিতে হবে আমি যে দেখছি না ম্যাথই সবচেয়ে কঠিন হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে সব সাবজেক্টে হ্যাঁ কারণ তুমি না করে দিতে পারবো না তো কেন পারবো হয়েছে দেখো তাহলে এই এটাতে আরেকটা ম্যাথ করে এটা আমি একটা ম্যাথ দেখে দিই তারপরে দেখে দিই হ্যাঁ কঠিন যেগুলো আসবে নতুন নতুন অনেক ফর্ম তো করাতে পারেনি ওইভাবে নতুন নতুন দেওয়া যাবে এখানে তুমি একই জিনিস হ্যাঁ তাহলে অক্সিলারি ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি তাহলে অক্সিলারি ইকুয়েশন এখানে কি পাচ্ছি আমরা dx by s square dy by y square y নিচে y ঠিক আছে আর হলো d z by z ঠিক আছে এখন দেখো এটা কিন্তু ইজি এটার সাথে এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে এটার সাথে এটা নিলে ইন্টিগ্রেশন হয়ে যাবে তাই না এখানে তো আগের ধরনের মতো কিছু নাই হ্যাঁ এর কিছু নাই আছে দেখো এখানে আছে তাহলে আমরা এক পার্ট নিই ফার্স্ট পার্ট হ্যাঁ ফার্স্ট পার্ট কি দিচ্ছি x by s square equal dy by y square সাইড চেঞ্জ করি অথবা ইন্টিগ্রেশন সাইন দিয়ে কোনো প্রবলেম নাই লঘু পদ্ধতি যদি আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি s square কত dx y square কত dy তাই বুঝছো এখন ট্রাই করো এগুলো এরকম ফ্র্যাকশন আকারে আমাদের ইন্টিগ্রেশন ট্রাই করো আমরা log x কে যখন ডিফারেন্সিয়েশন করতাম log x একে ডিফারেন্সিয়েশন করো কত 1 by x ডিফারেন্সিয়েশন করলে একে ডিফারেন্সিয়েশন করছো কত 1 by x কিন্তু দেখো আমাদের কিন্তু কি আছে স্কয়ার স্কয়ার কিন্তু ইন্টিগ্রেশন হয় ঘরের মধ্যে বুঝতে পারছো এটা কি করবে তুমি ইনভার্স করে নিবা একমাত্র যদি 1 by x x এর পরে যদি 1 ই থাকতো তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম এখন যেহেতু আমাদের ঘরের মধ্যে কি আসছে স্কয়ার আসছে এটা কি করবে তুমি এরকম টার্ম যখনই আসবে তখন মনে রাখবে কি ইনভার্স করে নিয়ে আসতে হবে ইনভার্স তো পাওয়ার ফর্মুলা আছে ঠিক আছে এসিটা আমরা দেই স্লো dy তাহলে এখন তুমি এখানে কি পাচ্ছ দেখো এখানে কি ভেরিয়েবল কি x এখানে আছে তাহলে ইন্টিগ্রেশন যদি কি করতে হয় পাওয়ার যোগ করতে হয় পাওয়ার অ্যাড করতে হয় তাহলে পাওয়ার কত আছে এখানে -2 আছে -2 এর সাথে +1 অ্যাড করলে কত হয় -1 এটা দিয়ে আমরা কি করতে হয় ভাগ করতে হয় পাওয়ার দ্বারা ভাগ করতে হয় ইন্টিগ্রেশন করতে সাইড চেঞ্জ করো এটা কি আসছে তাহলে এখানে
একবার নিয়ে আসি সাইড চেঞ্জ করে আসি এটা মাইনাস এখানে পাচ্ছে কত মাইনাস করতে তো y ইনভার্স 1 বাই -1 ইকুয়াল কত c আচ্ছা এখন তুমি দেখো এটাকে আমি যদি এইভাবে লিখি কোনো প্রবলেম আছে এটা মাইনাস তো হ্যাঁ এটা মাইনাস 1 কে ভাগ করে দেই পাশে নিয়ে যায় তাহলে আমরা পাচ্ছি কি এখানে x ইনভার্স 1 মাইনাস y ইনভার্স 1 ইকুয়াল টু কত c প্রাইম নতুন কনস্ট্যান্ট পরিবর্তে কনস্ট্যান্ট লেখা যায় ঠিক আছে এটা লেখা যায় তাহলে এটাকে তুমি আরেকটু কাজ করতে 1/x - 1/y এটাও লিখতে পারবা কোনো প্রবলেম নাই ঠিক আছে তাহলে ঠিক একই রকম আমরা y z নিতে পারি y z টা সিমিলারলি লিখি বলে সিমিলারলি লিখি করি সিমিলারলি কি পাচ্ছি তাহলে দেখো y ইনভার্স 1 মাইনাস z ইনভার্স 1 ইকুয়াল কত c ডবল প্রাইম এটা দেখতে পারি তাহলে আমাদের সলিউশন কি দাঁড়াবে জাস্ট 5 u b মান বসাই দিবা শেষ সলিউশন ঠিক আছে পারবো না করতে আরেকটা দেখো এই শেষ তারপর যাবে আচ্ছা সলিউশন বলে আসছে না ওরা 15 আছে 15 আছে এটা করো সব না ওই আমাদের কাছে আসবে না, ওই যে গ্রুপে এসএমএস দিছে স্যার, আমি দেখিনি, ভুলে সকালে না দেখে চলে আসছে, আসলে কেউ নেই। আমি তো পরে এখন দেখতেছি যে ভালো আছে তো তোমার? হ্যাঁ আমার তো ভালো আছে। তোমার ভালো আছে না যে ম্যাডাম ক্লাস নেবে? আমি ক্লাস না নিলে আমি হবে না, তো শেষ করতে পারবো না, কোশ্চেন করতে পারবো না। সবচেয়ে বড় কথা কোশ্চেন করতে পারবো না। লাস্ট ক্লাসে কোশ্চেন স্টাইল বলে দিতে হবে, হয়েছে? আচ্ছা অ্যানসারের সময় ফাইল ওটা নিয়ে আমি কেন ওটা ইনস্টিটিউশন দিয়ে এটা বলছি হাই ইউবি ইকুয়াল 0 দেখা দেখো এটা আমরা সহজ আছে। হ্যাঁ একটু মধ্যে দেখাচ্ছে যে এরা সহজ আছে, লাপ্লাসের সহজ আছে। লাপ্লাসের কঠিন। হ্যাঁ না না লাপ্লাসের যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে এসে কিন্তু ফর্মুলা তো মনে রাখতে পারো তাহলে কঠিন হবে। আর ফর্মুলা তো বেশি না, কটা ফর্মুলা দিছিলাম? 8টা না 11টা, ওই 11টা 8টার ভিতরে ঢুকে যায়। এটা একটা ক্যাপিটাল বি থাকলো শেষে। স্মল পি আচ্ছা স্মল পি এর সবগুলো স্মল পি এর সাথে যে টার্মটা থাকবে সেটা হলো ক্যাপিটাল পি। স্মল পি এর কোএফিসিয়েন্ট হচ্ছে ক্যাপিটাল পি, ঠিক আছে? তাহলে আমরা যদি পাচ্ছি কি অক্সিলারি ইকুয়েশন দেখো, এটা আমাদের কি ক্যাপিটাল পি পাচ্ছি কত y স্কয়ার z x এনে পাচ্ছ xz এনে পাচ্ছ y স্কয়ার, ঠিক আছে? বিকল্প কি তুমি নিজে করো। কোনো প্রবলেম নাই। এখন তুমি দেখো এই টার্মটা যদি তুমি নাও কিভাবে ক্যালকুলেশন সুবিধা হবে। দেখো এই টার্মটা যদি নাও তাহলে তোমার ঝামেলা হবে, এই টার্মটা ঝামেলা হবে না। এই টার্মটা যদি নাও তাও হবে, এই টার্ম নাও তাও হবে। তা কিভাবে হবে একটু খেয়াল করো। যদি এই দুটো টার্ম নেই আমরা তাহলে দেখো যে কত y স্কয়ার বাই কত z, x টা কি আছে উল্টে যাবে, x উপরে চলে যাবে, উপরে x আসবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না x dx by y স্কয়ার z লেখা যায়? ওই ভগ্নাংশ আছে দেখে তুমি ভয় পেও না। ভগ্নাংশ হলে তো আমি না ওটা ভয় পাওয়ার কিছু না, তুমি খালি নিয়ম অনুযায়ী আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী লেখ করো,
তাহলে এখন তুমি দেখো এই দুটো টার্ম যদি আমি নেই, এই দুটো টার্ম যদি আমি নেই কোনো প্রবলেম নাই। এই দুটো টার্ম যদি আমি নেই তাহলে আমরা এই z কি যাচ্ছে কাটা যাচ্ছে, এটা ক্রস গুণ নিলে কি আসবে স্কয়ার, পাশে কত x স্কয়ার dx, এই বলছো y স্কয়ার কত dy। এখন যদি তুমি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে কত ইজি ভাবে করা যায়, তাহলে এখানে পাবো কত x কিউব বাই 3, এটা সাইড চেঞ্জ করলে মাইনাস y কিউব বাই 3 ইকুয়াল কত কনস্ট্যান্ট। বুঝতে পারছো? সহজ আরো বেশি। হ্যাঁ, এখন দেখো এই টার্ম যদি তুমি নাও, এখন তুমি খেয়াল করো এটা কত y স্কয়ার, এন্ড এই টার্ম যদি তুমি নাও তাহলে তোমার প্রবলেম হবে। বুঝতে পারছো কেন প্রবলেম হবে একটু খেয়াল করো। এটার ম্যাথড দিয়েছি, যদি আমরা এই দুটো টার্ম নেই তাহলে আমাদের প্রবলেম কি আসছে, দেখো এখানে ভেরিয়েবল কে y, তুমি ক্রস গুণের y স্কয়ার পাচ্ছ, এদিকে তুমি যদি যাও এটা ভেরিয়েবল কে z, কিন্তু x টা তুমি কি করতে পারবে, ক্যান্সেল করতে পারতেছো না, এইজন্য তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমাকে তৈরি করতে হবে কিভাবে আমি একটা টার্ম লিখতে পারি। যদি আমি এই টার্ম নেই, এই টার্ম যদি নেই তাহলে আমাদের দেখো এখানে ভেরিয়েবল কে x টার্মটা আছে, এখানে ভেরিয়েবল কে z, তাহলে আমার বেশি কি y স্কয়ার, এইখানে দেখো y স্কয়ার আছে, এখানে দেখো y স্কয়ার আছে, তুমি কি তুমি ক্যান্সেল হয়ে যাবে, এইটা এটার সাথে গুণ হয়ে যাবে, গুণ করে যদি 5 করতে তাহলে কয় নাম্বার পার্টটা নিচ্ছি ভালো করে, এটা নিব আর এটা নিব, আমরা যদি এটা 1 3 এরকম উল্লেখ করি যে হ্যাঁ সবাই খেয়াল করে দিবা যে এই তিনটা থেকে প্রায় সাইকেলিং মারা, মানে প্রথমে তুমি কি করবে খেয়াল করো, এটা হলো মানে ফার্স্ট পার্ট, এটা হলো সেকেন্ড পার্ট, এটা হলো থার্ড পার্ট। এখন তুমি বলো তো এই দুটো ক্যালকুলেশন করবে ইজি হয়ে গেল, পরে তুমি সেকেন্ড থার্ড নিতে পারবা তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, কিন্তু না হইতেছে না তুমি থার্ড ফার্স্ট নিতে পারবা, এভাবে তুমি নিতে পারবা, এটা ক্যালকুলেশন হচ্ছে না তুমি সেকেন্ড থার্ড নিতে পারবা, মানে এইভাবে তুমি যেভাবে ক্যালকুলেশনটা আসে তোমাকে সেভাবে তোমাকে ক্যালকুলেশনটা বের করতে হবে, ইজি করে আনতে হবে। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, তাহলে আমাদের দেখো এই পার্টটা কি করে আমরা ক্যালকুলেট করতে পারি, মিসিং করতে পারি, কারণ এটা আমাদের প্রয়োজন, আমাদের ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে, তাহলে আমরা এই দুটো নিতে পারতেছি, তাহলে এই দুটো নিলে কি y স্কয়ার কি ক্যান্সেল, তাহলে আমরা কি ক্রস গুণ করলে পাচ্ছি কি এখান থেকে দেখো x dx ইকুয়াল z dz, তো ইন্টিগ্রেশন করলে পাচ্ছ কত x স্কয়ার বাই কত 2 মাইনাস z স্কয়ার বাই 2 ইকুয়াল কত c প্রাইম দিয়ে একটা, তাহলে কি আসছে x স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়াল কত 2 c ডবল প্রাইম, এখান থেকে আমরা দিতে পারি কি x কিউব মাইনাস y কিউব 3c, তাই না, 3c টাকে আমরা লিখতে পারি কত c একটা প্রাইম, c একটা মানে কনস্ট্যান্ট করলে তো কনস্ট্যান্ট, অথবা আমি যদি 3c রাখি তাহলে হ্যাঁ কোনো প্রবলেম নাই, তার কনস্ট্যান্ট রাখবে, তাহলে এখন তাকে এই সলিউশন বের হয়ে গেল। বুঝতে পারছো জিনিসটা? u একটা বের হলো, v একটা বের হলো, তাহলে সলিউশন হলো 5 টাকে একটা বসাই দিবা 5 ভিতরে, কি বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখন তুমি একটু দাঁড়াও, আমি সেটা একটু লিখে নিই। হ্যাঁ একটু লিখে নিই। হ্যাঁ লিখো।
আছে? হ্যাঁ, বুঝতে পারছো? Yes. তাহলে এই ল্যাগ্রেঞ্জ ফর্মটা পারবা, ঠিক আছে? তারপরে পার্শ্ব ডিফারেন্সিয়াল গ্রহণ করতে পারবা, ঠিক আছে? এখান থেকে তোমাকে মোটামুটি অ্যাকসেপ্ট করে দেবে। নাও, দেখো Yes. 26 পেজে 4 নাম্বার 26 4 তারপরে যা হলো 32 পেজে 5 নাম্বার সেম, ঠিক আছে? কোনগুলো ভুলে দাও, এই ইজিগুলোর মধ্যেই রাখার চেষ্টা করো, কারণ তোমাদের তো ওই কোনগুলোর মধ্যে গেলে আমি ও আইতে পারবো না, কোশ্চেন করে দেবো, তখন প্রবলেম করবো, ঠিক আছে? তার নেক্সট ক্লাসে নাও একটা টপিক ধরে কি ধরে কোন কোন টপিকের মধ্যে কোশ্চেন করা যায় সেটা কথা বলবো, ঠিক আছে? লাপ্লাসের প্রবলেম কি তোমার সেটা বলো। লাপ্লাস আমার মজা লাগছে, আমি পরে এখানে যতটুকু বুঝছো এখানে যে আমার কাজ করতে আবার বেশি ভালো লাগছে। কোন জায়গায় ওই জায়গায় ক্লাস করছিলেন? দুই জায়গায় কাজ করছি। আমাদের সেকেন্ড ক্লাসটা হয়নি তো এজন্য আমি হ্যাঁ, এখন কোন জায়গায় তোমার প্রবলেম আছে সেটা বলো। যদি লাপ্লাস এরকম রেঞ্জ দেওয়া থাকে তাহলে কিভাবে করবো? বলবেন কি আমি লাপ্লাসের যা তো টাকাই টাকা দিস না? ইনভার্স লাপ্লাস ডিফারেনশিয়াল এর আগে এগুলো কি করছিলাম? এর আগের ক্লাসটা আমি করতে পারিনি। ও এর আগের ক্লাসটা তো করছি। ইনভার্স করছিলাম ওই এখান থেকে ডিফারেনশিয়াল মধ্যে কিন্তু দুটোই আসে, ইনভার্স আসে। আপনি জানি ইউনিভার্স আজকে একটু করেন না, যতদূর সময় আছে ওখানে তো ক্লাস বাড়াতে কেউ না, একটু করে দেন। একটু করে দেবো না, মার কাটে তো না, দেখি চলে আসে কিনা। 10 মিনিটে একটু ঘুরে দেন আমার। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, দেখে দিচ্ছি। তো ফর্মুলা তো তোমার আছে, তোমার সাথে ফর্মুলাগুলো তো মুখস্থ রাখবে, 11টা তো অনেক বড় তো। কেন ওইটা কোনো বড় না তো, ওদিনও ক্লাসে আলোচনা করলাম ফর্মুলাগুলো। ফর্মুলা মানে আপনি পড়াইছেন তো বারবার, ওটা তো মনে আছে হালকা হালকা। আচ্ছা দেখো, এবার ফর্মুলা দেখেই তো ভয় লাগছে, সবগুলা ফর্মুলা। না না এটাই থাকবে ফার্স্ট এড থেকে একটা ফর্মুলা থেকে তুমি কাজ করতে পারবে। টি টু দি পাওয়ার কত n টু থাকবে, লাপ্লাসের থেকে কিন্তু অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট, অলওয়েজ সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা দেখো টি দিন পরে এটাকে যদি তুমি লাপ্লাস ট্রান্সফর্ম করো, ভেরিয়েবল কিন্তু টি, টিকে ট্রান্সফর্ম করো কিসে? আমরা আগে শুনো, তারপর টিকে ট্রান্সফর্ম করবো আমরা অলওয়েজ এস 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 এটা এস, হ্যাঁ টি অলওয়েজ ট্রান্সফর্ম হবে এস, এসে যাবে। আর এস থেকে যখন আমরা ব্যাক করব টিতে তখন ইনভার্স হবে, ইনভার্স হবে যেটা তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন মধ্যে পাইছি। জি হ্যাঁ টি কে ট্রান্সফর্ম করলে আমরা পাবো এস, এস এস কে যখন আমরা ইনভার্স করব তখন আমরা ব্যাক করব টিতে, টিতে যখন আমরা ব্যাক করব তখন ইনভার্স করে আসবে, ঠিক আছে? এখন দেখো টি যদি পারে এটা যখন আমরা লাপ্লাস ট্রান্সফর্ম করব তখন মনে রাখবা এটা ফ্যাক্টরিয়াল ইনভার্স করে, ফ্যাক্টরিয়াল Yes, factorial. ঠিক আছে? আর ট্রান্সফর্ম করে কিসে যাবে টি এস এস, তাহলে এসটা অলওয়েজ থাকবে নিচে, একটা মধ্যে ব্যতিক্রম, একটা ব্যতিক্রম এস আসবে, ঠিক আছে? এখন তুমি দেখো পাওয়ার কত, এন টি এর উপর যত পাওয়ার থাকবে এস এর উপর তার সাথে বেশি থাকবে, n প্লাস এন প্লাস 2 1, ও 1 n প্লাস 1। এখানে n এর মান শুরু হবে 0 থেকে, 0 1 2 so on, ঠিক আছে? এখন তুমি দেখো এখান থেকে কতগুলো ফর্মুলা তুমি বের করতে পারতেছো। তাহলে লাপ্লাসের ক্ষেত্রে টিটা ট্রান্সফর্ম হয় কিসে? এস এ, এস এস এর প্যারামিটার, ঠিক আছে?
এস থেকে যখন তুমি আবার টিতে ব্যাক করো তখন কি করতে হবে ইনভার্স করতে হবে এখন কিন্তু ইনভার্স ছাড়া তাই করছো Yes. এখন তুমি এদিকে তাকাও তাহলে টি ট্রান্সফর্ম কোথায় যাবে এস Yes. চলে গেল এই কত আছে পাওয়ার পাওয়ারটা কি হবে ক্যাপিটাল এর হবে এস এর উপর এখানে যত পাওয়ার থাকবে তার থেকে বেশি হবে n প্লাস 1 এটা মনে রাখবে এখন তুমি দেখো এখানে n এর জায়গায় 0 বসাও তাহলে কোন কিছু পাওয়ার 0 হলে কত হয় 0 One. 1 আচ্ছা কোন কিছু পাওয়ার 0 হলে 1 1 হয় তাহলে 1 যদি হয় এখানে দেখো ফ্যাক্টরিয়াল 0 কত 1 1 এখানে দেখো 0 এর জায়গায় 0 বসাতে কি হবে শুধু s S আছে থাকবে। তাহলে 1/s একমাত্র 1 এর এই লাপ্লাস ট্রান্সফর্ম হয় নাম্বারের দিক যদি আসে নাম্বার যদি আসে তাহলে 1 এর লাপ্লাস ট্রান্সফর্ম হয় সেটা কত 1/s 1/s তাহলে কখন বসাবা 1 কখন হবে যদি আমরা n এর ভ্যালু 0 বসাই কোন কিছু পাওয়ার 0 হওয়া মানে কি 1 হয় মনে থাকবে এখন তুমি মনে করো n এর জায়গায় কত বসাবা 1 বসাও তাহলে 1 বসালে অনলি কি আসবে t আসবে অনলি t T আসবে তাহলে ফ্যাক্টরিয়াল 1 কত 1 তাহলে পাওয়ার কত আসবে 2 n এর জায়গায় তুমি 2 বসাও 2 বসাও এখানে কত হবে ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 মানে কত 1 2 1 2 গুণ আকারে তাহলে এখানে তো বড় কে 2 এর মধ্যে ফ্যাক্টরিয়াল থাকে ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 1 থেকে 3 1 2 3 আর এটা ফ্যাক্টরিয়াল হবে 3 রুম হ্যাঁ ফ্যাক্টরিয়াল যেটা বড় মান সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল আচ্ছা আর যখন বের হয় 1 করে কমবে 3 বের হবে 3 থেকে 1 কমে যাবে কত হয় 2 2 বের হবে 2 থেকে 1 কমবে তখন ফ্যাক্টরিয়াল কি হবে যদি এই দেখতে হবে মনে করো ফ্যাক্টরিয়াল 4 আছে ফ্যাক্টরিয়াল 4 এটা তো এটা যখন তুমি বের করবা তাহলে ফার্স্টে 4 বের হবে 1 কমবে বুঝছো আবার তুমি এটা একসাথে গুণ হবে আবার 4 ইনটু কত 3 1 কমে যাবে 2 আবার 4 ইনটু 3 2 বের হয়ে আসবে 1 কমবে আর 4 ইনটু 3 ইনটু 2 1 বের হয়ে আসবে 1 বের হলে কত 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল 0 মানে 1 কত 1 থেকে 3 কত সবগুলো কি গুণ আকারে গুণ এক গুণগুলো পাচ্ছ কত 2 3 6 4 7 24 মানে ফ্যাক্টর 4 ইকুয়াল টু কত 24 বুঝছো এখন এটার মধ্যে হাইয়েস্ট মান কত 4 এই 4 এর মধ্যে ফ্যাক্টর তাহলে এই ফ্যাক্টরের মানে হচ্ছে মিন্স হচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো নাম্বারে গুণ আকারে থাকবে তার মধ্যে থেকে যেটা হাইয়েস্ট নাম্বার তার মধ্যে ফ্যাক্টর দেওয়া থাকে আর ফ্যাক্টর থেকে যখন বের করবা এক এক করে কমতে থাকবে আর প্রিভিয়াস মানের সাথে কি হবে সেটা ডট আকার থাকবে কি বোঝা গেছে এটা তো তাহলে এখন দেখো এই একটা ফর্মুলাতে তুমি কত ফর্মুলা বের করতে পারতেছো হ্যাঁ यस ঠিক আছে। একবার করে রিভিউ করুন আমার মানে আমি তো হালকা করে করছি এখন মনে হবে রিভিউ করে ঠিক আছে এটা Yes. আচ্ছা এখন দেখো লাপ্লাস যদি e টু দি পাওয়ার 80 হয় यस e টু দি পাওয়ার এটা দেখো খেয়াল করো এই যখন এটা কি এক্সপোনেনশিয়াল টার্ম বলে এটাকে এক্সপোনেনশিয়াল টার্ম এরকম টার্ম যদি থাকে তখন তোমার লাপ্লাসটা হবে কি যাবে s আর নিচে অলওয়েজ s নিচে সো এখানে s টা নিচে জি তাহলে উপরে 1 থাকবে শুধু 1 হ্যাঁ এখানে দেখো t এর কোএফিসিয়েন্ট কত এ এ সে এটা কি হবে অলওয়েজ Minus. মাইনাস হবে ফর্মুলা অলওয়েজ মাইনাস জি হয়েছে এখন দেখো এই দুটো টার্ম যদি প্রোডাক্ট আকারে থাকে যদি প্রোডাক্ট আকারে থাকে যদি পাওয়ার এই দুটো ফর্মুলা একত্রে আসবে এই দুটো ফর্মুলা একত্রে আসবে তাহলে একত্রে যখন তুমি লিখবা জাস্ট এর মধ্যে খালি s থেকে এটা মাইনাস করে দিবা পাওয়ারটা কত হবে n প্লাস 1 উপরে ফ্যাক্টরিয়াল বুঝতে পারছো যদি এখানে শুধু এক্সপোনেনশিয়াল টার্ম না থাকে s থেকে অলওয়েজ এটা কি হবে মাইনাস হবে t এর কোএফিসিয়েন্ট অলওয়েজ যেখানে s থাকবে সেখানে মাইনাস হবে কি বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা আপনি রিভিউ করেন আমি বুঝতেছি না হ্যাঁ? দুই তিনটা ক্লাস লাগার মতো লাভ লাগছে ওইখানে তো বুঝতেছি আচ্ছা এখন পাঁচটা ঠিক আছে এখন আমি দেখা দিচ্ছি কিন্তু নেক্সট ক্লাসে এটা ধরবো না নেক্সট ক্লাসে আমি ধরবো না বাট পড়ে আসছে ওটা দেখা দিয়ে আমি তাহলে কোশ্চেন লাগিয়ে দেবো তোমাদের ঠিকগুলো ম্যাথগুলো কি এটা বুঝে গেছে यस এটা কয়েক টার্মগুলো দেখো ভেরিয়েবল গেছে একটা মাত্র নাম্বার কোনটা 1 এর কি হয় লাপ্লাস ট্রান্সফর্ম হয় একমাত্র 1 এর আর ভেরিয়েবলের ক্ষেত্রে t এর পাওয়ার যতই থাকুক আমরা বের করতে পারবো বুঝছো
এক্সপোনেনশিয়াল টার্ম ই হয়েছে। এখন আমাদের কি ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে দুইটা, সাইন এবং কস, সাইন এবং কস, এটা লাপ্লাস হয়। দেখো এটি cos এটি বুঝছে সাইন, সাইনের লাপ্লাস তুমি লাপ্লাস ট্রান্সফর্ম করবা অলওয়েজ এখানে দেখো কে কোএফিশিয়েন্ট কত এ হবে সাইনের ক্ষেত্রে, আর নিচে আসবে s স্কয়ার প্লাস a স্কয়ার। আর কজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কজের ক্ষেত্রে উপরে s আসবে আর সাইনের ঘরে যা ছিল কজের ঘরেও তাই থাকবে। এটা এমন হলো কেন? হ্যাঁ এটা একটু ব্যতিক্রম। এই দুইটা হলো তোমার কি গেল সাইনের জন্য আর এর জন্য কজের জন্য। এখন যদি তুমি এখানে যদি হাইপারবোলিক থাকে, সাইনের মধ্যে যদি হাইপারবোলিক, হাইপারবোলিক কোনটা থাকবে s থাকবে, s থাকে শুধু এখানে মাইনাস হবে, দুইটার মধ্যে হ্যাঁ দুইটার মধ্যে মাইনাস হবে। হাইপারবোলিক টার্মটা আসলে মানে যে আমরা যে শুধু ত্রিকোণমিতিক ফাংশন যখন আমরা প্লাস করছি হরে, আর হাইপারবোলিক আসলে হরে কি যাবে মাইনাস হবে। বুঝতে পারছো? এ s স্কয়ার মাইনাস a স্কয়ার কি বোঝা গেছে তো? ইয়েস তাহলে কি আমরা কি কমে গেছে না? ইয়েস আচ্ছা এখন যদি তোমরা খেয়াল করো এখানে যদি এক্সপোনেনশিয়াল টার্ম গুণ আকারে থাকে e টু দি পাওয়ার bt, এটা কি গুণ আকার আছে না? e টু দি পাওয়ার bt এই মানে কি এক্সপোনেনশিয়াল টার্ম, এই এক্সপোনেনশিয়াল টার্ম যেখানে গুণ আকারে থাকবে s থেকে কি হবে সেটা মাইনাস হবে। আচ্ছা হ্যাঁ তাহলে এখন এটা কি এক্সপোনেনশিয়াল টার্ম গুণ আকারে আছে, তাহলে কি s কি আসে সাইনের ক্ষেত্রে এটা পাচ্ছে s স্কয়ার ঠিক থাকবে, শুধু এক্সপোনেনশিয়াল টার্ম থাকার কারণে যেখানে যেখানে s থাকবে সেখান থেকে তার কোএফিশিয়েন্ট দিয়ে যাবে মাইনাস হয়ে যাবে, সেটা যেখানেই থাকো যদি পর bt তাহলে কি হবে s মাইনাস b নিচেও s এর সঙ্গে শুধু হ্যাঁ s এর সাথে সম্পর্ক থাকে, s এর সাথে যেটা থাকবে s থেকে মাইনাস হবে, কারণ ফর্মুলাতেই অরিজিনাল ফর্মুলাই হচ্ছে s থেকে মাইনাস, তারপর সব ইয়েস অরিজিনাল ফর্মুলাই হচ্ছে s থেকে মাইনাস। সুতরাং এক্সপোনেনশিয়াল টার্ম যেখানে যেখানে যার সাথে গুণাকারে থাকো, গুণাকারে থাকো এর যেখানে যেখানে থাকবে এই এক্সপোনেনশিয়ালের যে t এর যে কোএফিশিয়েন্ট হবে সেটা মাইনাস হবে, তো ফর্মটা কমে গেল। হুম কি বুঝতে পারতেছো জিনিসটা? পরে ফর্মুলা আর নাই ফর্মুলা তো না তো নাই এবার বুঝে গেছি না এবার বুঝে গেছো? যাক আজকে তোমার ক্লাসটা অনেক খুব ভালো লাগলো, হ্যাঁ যে অবশ্যই তাহলে এখন আমরা দেখা ইনভার্স ফাংশন করি, দেখা বুঝবো? ইয়েস কোন সমস্যা আমার তো মনে নাই ফর্মুলা এই না এটা একটা তৈরি করি। ইনভার্স এভাবে লেখা থাকবে, ইনভার্স যখন থাকবে তখন s এর টার্মগুলো থাকবে, বুঝতে পারছো? তাহলে s থেকে আমরা কোথায় ব্যাক করবো ঠিক আছে, তাহলে ইনভার্স এখানে ইনভার্স দেওয়া আছে। এখন দেখো এইভাবে তোমার দেওয়া আছে ইনভার্সের ক্ষেত্রে তোমাকে ফর্মুলা তৈরি করতে পারবে, কিন্তু তৈরি করার নাই আছে। তাহলে এটাকে কিভাবে তৈরি করবে একটু খেয়াল করো। ফার্স্টে নিচে তৈরি করবা, এই জায়গাটা তৈরি করবা, নিচেটা হ্যাঁ নিচেটা তৈরি করবা। দেখো এখানে কি আছে, এখানে কি আছে 4s ক্লাসের ফর্মুলা আছে, ক্লাসের ফর্মুলা আছে, তাহলে আমরা কি লিখতে পারি s স্কয়ার, হ্যাঁ s স্কয়ার প্লাস 2 ইনটু টুয়াইস s টুয়াইস s। তাহলে আমরা এখানে দেখো এখানে কিন্তু 2টা বেশি, এই 2টা কিন্তু বেশি, ফর্মুলা থেকে 2 থাকা কথা আচ্ছা কত 4 এটা আমরা মিলাইছি, তাহলে আমরা এখানে লিখব তো 2 স্কয়ার, লিখছি 2 স্কয়ার। আচ্ছা
তাহলে আমাদের দেখো 2 স্কয়ার কিন্তু লেখা আছে ফর্মুলা তৈরি হয়েছে এরকম 2 স্কয়ার ফর্মুলা তৈরি হয়েছে তাহলে আমাদের এখানে আছে কত 20 বেশি লিখে দিচ্ছি কত 4 তাহলে কত করতে হবে বাদ দিতে হবে কত বাদ দেব আমরা 16 তাহলে অ্যাড করলে আমাদের কিন্তু সেম চলে আসতেছে আচ্ছা তাহলে এখন তো এত কি করতেছে আমাদের ফর্মুলা yes হ্যাঁ কোন ফর্মুলা করতেছে a plus b whole square তাহলে a plus b whole square তাহলে এখানে আমি লিখি ঠিক আছে s plus b টা কি whole s square plus b whole square whole square কি বুঝতে পারছো জিনিসটা Yes. হ্যাঁ এখন তুমি দেখো উপরে s থাকা মানে কি আছে উপরে s থাকা S মানে কি cos. cos আছে উপরে s থাকা মানে Cos. cos আছে কিন্তু এখানে ভিতরে কি তৈরি হয়েছে দেখো তো s এর সাথে কি যোগ হয়েছে 2 যোগ হয়েছে তাহলে আমাদের এই ফর্মুলাটা পুরো তৈরি করতে হবে আর s এর সাথে কিছু যোগ বা বিয়োগ থাকা মানে কি আছে এক্সপোনেনশিয়াল টার্ম আছে এক্সপোনেনশিয়াল টার্ম আছে তাহলে এখন তুমি দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী সেদিকে অগ্রসর হবে তাহলে আমরা দেখো করে কি লিখতে পারি এখানে যা করে লিখছি তার লিখি s প্লাস কত 2 আছে কত 6 তাহলে লিখছি কত 2 তাহলে বেশি আছে কত 4 যোগ করলে দেখো আগের পর্যায়ে ব্যাক করতেছে বুঝছো তাহলে আমরা নিচে কি লিখতে পারি দেখো s প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 16 কি লিখতে পারি whole square 4 স্কয়ার তুমি বুঝতে পারছো কিনা বলো অবশ্যই বল হ্যাঁ এভাবে ফর্মুলা তৈরি করে আনতে হবে আচ্ছা এখন তুমি দেখো এখানে খেয়াল করো তাহলে এই পার্টটা কি আমরা সেপারেট লিখতে পারি অবশ্যই সেপারেট লিখতে পারি তাহলে লিখি আচ্ছা উপর লিখে আমি হ্যাঁ উপর ব্যাক করি কারণ মার্কার নাই তো তাহলে এখান থেকে দেখো আমরা কিভাবে লিখতে পারি s প্লাস 2 বাই s প্লাস 2 দা হোল স্কয়ার প্লাস কত আছে 4 স্কয়ার হ্যাঁ প্লাস 4 s plus 2 আর এখানে আছে কত s plus 2 s plus প্লাস 2 whole square তার হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার বাহ কি সুন্দর ম্যাথ মিলে গেছে জানি না তো আচ্ছা এখন তুমি দেখো এটাকে সেপারেটলি লিখতে পারো একেবারে ফর্মুলা বসাই দিতে পারো এখন দেখো তোমার ফর্মুলা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো s এর সাথে কি যোগ হয়েছে প্লাস 2 নিচে যদি সেম জিনিস আছে স্কয়ার আছে কি আছে a স্কয়ার আছে তাহলে এখান থেকে আমরা সহজে কি s থেকে কিছু যোগ হবে মানে এক্সপোনেনশিয়াল টার্ম yes তাহলে এক্সপোনেনশিয়াল টার্ম কি হয়েছে কি মাইনাস কত হবে 2t প্লাস আছে ফর্মুলা কি ছিল মাইনাস আছে কি Plus. প্লাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস হইছে তাহলে আমাদের এখানে 2 হবে কত মাইনাস ওই যে ফর্মুলা লেখা আছে দেখো ওই যে e টু দি পাওয়ার 80 minus is আর কি মাইনাস এটা এখন আমাদের কি ছিল ওখানে ফর্মুলা অলওয়েজ মাইনাস কিন্তু এখানে আসছে কি প্লাস তাহলে আমাদের কি আসবে না মাইনাস আসবে ঠিক আছে আচ্ছা এখন উপরে কি আছে বলো s আছে s আছে নিচে যা আছে তাই আছে s থাকে কি হবে cos cos তাহলে লিখে ফেলো cos cos কি আসবে 4 square Four. square স্কয়ার আসবে কেন cos ফর্মুলা প্লাস এখানে আসো দেখো এখানে যেটা আছে এখানে প্লাস আছে তাহলে কি আছে আমাদের cos sin sin উপরে কনস্ট্যান্ট থাকবে মানে sin এখানে যা থাকবে এখানে তা থাকবে বুঝছেন তাহলে কি আছে sin আছে আর s এর দিকে কি হইছে কিছু বিয়োগ হইছে বা প্লাস হইছে তাহলে কি আসবে এক্সপোনেনশিয়াল টার্ম আছে তাহলে এখানে আমরা পাবো e টু দি পাওয়ার মাইনাস 2t আর কি আসবে sin 4 এটা আছে এভাবে তোমাকে ফর্মুলার সাথে কম্পেয়ার করে করে তোমাকে ম্যাথগুলো করতে হবে ঠিক আছে না ক্লাসটা করে দিলাম